হর হর গঙ্গে। মনসা দেবীর প্রধান মন্দির এটাই। ছোট ছোট কাঁচ এরকম জড়ো দিয়ে 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 তৈরি করা হয়েছে। এটা ওপেন এয়ার ডাইনিং, তিল ধারণের জায়গা নেই বলতে যা বোঝায় ঠিক তাই। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের রাসলীলা, আমাকে সেজন্য আটকে দিল। এখানে বন্ধ হয়ে গেছে, আমরা শূন্যে ঝুলছি। অমৃতের ফোঁটা ঠিক ওখানটাতেই পড়েছিল। গঙ্গায় যারা পয়সা দেয় এরা কিন্তু সেই পয়সা কুড়োচ্ছে। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। কালকে রাত 10টায় কুম্ভ এক্সপ্রেসে আমরা নেমেছি হরিদ্বারে। আমাদের হোটেল ফরচুন গঙ্গাতে পৌঁছেছি প্রায় 10:30 নাগাদ। তারপরে রাতে ফ্রেশ হয়ে, কাল রাতে তো আপনাদের সাথে ভালো করে কথা হয়নি, আমাদের হোটেলটা কিন্তু সত্যিই সুন্দর। আমাদের হোটেলটা অবশ্য যেদিকে স্টেশন থেকে বাঁ দিকে গেলে তো হরকি পৌড়ি, আমাদের হোটেলটা কিন্তু ডান দিকে। আমাদের ফুড প্যাকেজ হচ্ছে এমএপি, মানে ব্রেকফাস্ট আর ডিনার এর মধ্যে ইনক্লুডেড আছে। আমরা সকালে ব্রেকফাস্ট করতে এসেছি, আর এই হোটেলের ডাইনিংটা একেবারে টপ ফ্লোরে। এই হোটেলটা যেমন সুন্দর, এই হোটেলের ক্যাফেটেরিয়াটাও ঠিক সেরকম সুন্দর। এটা একটা আলাদা নাম আছে, ফরচুন ক্যাফে রেস্ট্রো। অনেক বড় বাবা, এটা ওপেন এয়ার ডাইনিং, আর এখান থেকে এটা হচ্ছে রেস্টুরেন্টের, এটাও অনেক বাবা, এই জায়গাটাও অনেকটা বড়। আজ ফেব্রুয়ারির 22 তারিখ। ঠান্ডা খুব বেশি যে আছে সেটা নয়, এই পাতলা জ্যাকেটটা পরেই হয়ে যাচ্ছে। এরপরে তো রোদ উঠবে, আরও হয়তো গরমই লাগবে। তো ব্রেকফাস্টে অর্ডার করলাম আলুর পরোটা, দেখা যাক কীরকম মানায়। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, গরম গরম আলুর পরোটা। চটপট খেয়ে নিই। পরোটাগুলো কিন্তু দারুণ টেস্টি ছিল, দারুণ টেস্টি ছিল। পরোটা খাওয়া শেষ, আর যেটা ছাড়া ব্রেকফাস্ট কমপ্লিট হয় না সেটা হচ্ছে 1 কাপ চা। এসে গেছে গরম গরম চা। চলুন, বেরিয়ে পড়েছি সাইট সিন। আরেকটু আগে বেরোতে পারলে আরও ভালো হতো। আমাদের হোটেলটা বেশ সুন্দর, কিন্তু এখানে এরকম বসার জায়গা করা রয়েছে। এটা লিফট, চলুন লিফটে করে সোজা আমরা চলে যাব গ্রাউন্ড ফ্লোরে। আমাদের হরিদ্বার, ঋষিকেশ, মুসৌরি আর দেরাদুন এই পুরো ট্যুরে আমাদের সাথে থাকবে সচিন ভাই, মানে আমাদের গাড়ির ড্রাইভার। এই যে সচিন ভাইয়ের গাড়ি, গাড়ির নম্বর 6863। এই হচ্ছে আমাদের হোটেল ফরচুন গঙ্গা। হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের গাড়ি। চলুন গাড়িতে উঠে পড়ি। এইদিকে দিল্লি, এপাশে দেরাদুন। আমাদের হোটেল থেকে হরকি পৌড়ি, এই যে এখানে বোর্ডে লেখা রয়েছে হরকি পৌড়ি, 3.5 কিলোমিটার মতো দূরত্ব। এই যে ব্রিজটার পাশ দিয়ে আমরা যাচ্ছি, ওম লেখা রয়েছে। এই ব্রিজটার নামই হচ্ছে ওম ব্রিজ। এই দেখুন, এ পাশে পাহাড়ের উপরে ওই যে দেখতে পাচ্ছেন, ওদিকে চণ্ডীদেবী মন্দির, আর এখানে এপাশে পাহাড়ের উপরে, এখন তো অটোটা সামনে চলে এসেছে, এখানে হচ্ছে মনসা দেবী মন্দির। চণ্ডীদেবী থেকে মনসা দেবী প্রায় 8 কিলোমিটার মতো দূরত্ব। আজকে 22শে ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি শিবরাত্রি, এবং তার প্রস্তুতি চলছে বলে এখানে গাড়ি ঘোড়া কিন্তু সমস্ত আটকে দিয়েছে। ওই যে সাদা আর লাল যে মন্দির দেখা যাচ্ছে, ওই হচ্ছে মনসা দেবী মন্দির। রোপওয়ে করে যেতে হয়। এই যে সামনে, এটাই হচ্ছে হরকি পৌড়ি। গাড়ি আমাদের হরকি পৌড়ি ঘাটের কাছে নামিয়ে দিল। এখন যেহেতু শিবরাত্রির মেলা চলছে, তো সেই কারণে এরপরে গাড়ি কিন্তু আর যেতে পারবে না। বাকি পথটুকু আমাদের হেঁটে হেঁটেই যেতে হবে। গঙ্গা জল যদি আপনারা নিয়ে যেতে চান, তাহলে এখানে কিন্তু এরকম বিভিন্ন সাইজের ড্রাম রয়েছে। গঙ্গায় চান করার পরে এখানে ছেলে মেয়ে সকলের জন্য এরকম কিন্তু চেঞ্জিং রুম করা রয়েছে। এখানে এরকম চান করার জন্য শেকল আছে, শেকলের মধ্যে থেকেই চান করে। জলের কিন্তু প্রচুর স্রোত। আপনার কিধার কা? হর হর গঙ্গে। পুণ্যভূমি হরিদ্বার। গঙ্গোত্রী হিমবাহ থেকে বেরিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে এসে মা গঙ্গা প্রথম যেখানে সমতলে পৌঁছেছেন, সেটা হচ্ছে এই হরিদ্বারের হরকি পৌড়ি। সমুদ্র মন্থনে যে অমৃত পাওয়া গেছিল, সেই অমৃতের ফোঁটা পৃথিবীর 4 জায়গায় পড়েছিল: হরিদ্বার, উজ্জয়ন, নাসিক আর প্রয়াগ। এই হরিদ্বারে প্রতি 6 বছর অন্তর হয় অর্ধ কুম্ভ মেলা, 12 বছর অন্তর হয় পূর্ণ কুম্ভ মেলা। আর এবছর
প্রয়াগে যেটা হচ্ছে সেটা হচ্ছে মহাকুম্ভ মেলা, 12টা পূর্ণ কুম্ভের পর হয় একটা মহাকুম্ভ 144 বছর পর। এবছর কুম্ভ হচ্ছে প্রয়াগরাজে, কিন্তু আজকে 22শে ফেব্রুয়ারি 2025 হরিদ্বারের হারকি পৌরি ঘাটে ভিড় কুম্ভ মেলার থেকেও কিছু কম নয়। প্রচুর মানুষ এখানে চান করছেন। এই যে হারকি পৌরির ওখানে একটা মিনারের মতো টাওয়ারের মতো যেটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ক্লক টাওয়ার বা ঘণ্টাঘর। সন্ধ্যেবেলায় যখন হারকি পৌরি ঘাটে আরতি হয় তখন সবাই এই ঘণ্টাঘরের দিকে বসে উল্টো দিকে আরতি হয়, সেই আরতি এখানে দেখেন। বেনারসের আরতি যেরকম বিখ্যাত, এই হারকি পৌরি ঘাটের আরতিও ঠিক সেরকমই বিখ্যাত। সন্ধ্যেবেলায় আরতির পরে এই প্রদীপ অনেকে এই গঙ্গায় ভাসান, এই প্রদীপ এখানে বিক্রি হচ্ছে। এই কিতনে কারকে? 20 का। আর এই बड़ा वाला 50 का। গঙ্গার উপরে মা গঙ্গার একটা মকরবাহিনী মূর্তি করা রয়েছে। 2013 সালে যে বাঢ় এসেছিল তখন কিন্তু এই গঙ্গা মূর্তি পুরো জলের নিচে চলে গেছিলো। গঙ্গায় যারা পয়সা দেয় এরা কিন্তু সেই পয়সা কুড়োচ্ছে এই টেলিস্কোপের মতো একটা জিনিস দিয়ে। এই হচ্ছে হরিদ্বারের বিখ্যাত ঘণ্টাঘাট। আমরা সন্ধ্যেবেলায় আসবো এখানে আবার আরতি দেখার জন্য। গঙ্গার যে মূল ধারা সেটা কিন্তু বয়ে চলেছে ওপাশ দিয়ে। পুণ্যার্থীদের চানের সুবিধার জন্য এখানে মাঝে কিন্তু একটা ব্রিজ বানিয়ে দেওয়া হয়েছে। এপাশ দিয়েও একটা জলের ধারা বইছে, এখানে কিন্তু জলের স্রোতটা তুলনামূলকভাবে কম। ওইখানে ঘাট এরকম করা রয়েছে, ওই ঘাটে এপাশে এবং এপাশে 3 দিকেই কিন্তু লোকজন চান করছেন। মহিলারা যদি চান করতে চান, এই যে ঘাটটা এটা হচ্ছে মহিলাদের জন্য ঘাট। এই খরস্রোতা গঙ্গা সেটাও কিন্তু যারা স্থানীয় তারা কিন্তু সাঁতরে পেরিয়ে যাচ্ছেন। বেনারসে গেলে যেরকম দশাশ্বমেধ ঘাট, হরিদ্বারে সেরকম হারকি পৌরি। এই যে আমরা উঠে এসে এখান দিয়ে দেখুন এপাশেই এই যে রাস্তাটা সবাই খালি পায়ে যাচ্ছে, এখান দিয়ে চলে যাবেন আপনারা ব্রহ্মকুণ্ডে। আর এদিক দিয়ে উপরে উঠে যদি চলে যান তাহলে সেখানে হচ্ছে মনসা মন্দির যাওয়ার জন্য যে রোপওয়ে, তার টিকিট কাউন্টার ওপাশে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা হারকি পৌরির ব্রহ্মকুণ্ড সেটা দর্শন করে আসবো। জুতো খুলে রাখার জন্য এখানে এরকম কিন্তু শু কাউন্টার করা আছে। এখানে ওই যে সামনে নিচে ওখানেও কিন্তু ওরকম জুতো খোলার জন্য কাউন্টার করা আছে। জুতো খুলে খালি পায়ে এখন আমরা যাচ্ছি ব্রহ্মকুণ্ডের দিকে। সন্ধেবেলায় আরতি এখানে হবে, ওই যে শেডগুলো করা রয়েছে ওখান থেকে আরতি হবে। আমরা ওপাশ থেকে সেই আরতি দেখব। এই যে নীল রঙের মন্দিরটা এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। আর এখানে এই যে তার সামনে এই যে গোল মতো কুণ্ডটা রয়েছে হালকা পিঙ্ক কালারের, সেটাই হচ্ছে ব্রহ্মকুণ্ডে অবস্থিত গঙ্গা মন্দির। এই লক্ষ্মীনারায়ণের যে মন্দির নীল রঙের যে মন্দিরটা তার ঠিক পাশেই হচ্ছে ব্রহ্মকুণ্ড। এই হচ্ছে মা গঙ্গার চরণ পাদুকা। বেনারসের দশাশ্বমেধ ঘাটের মতো এখানেও কিন্তু সন্ধ্যেবেলায় আরতি হয় হারকি পৌরি ঘাটে। এবং এই হারকি পৌরি ঘাটে আরতি যেটা হয়, মোট 21 জন মিলে একসাথে আরতি করেন। তার মধ্যে প্রায় 15-16 জন এই পাশটা, এই যে নীল মন্দিরটা আছে তার এই পাশটায় থাকেন, আর বাকি কজন ওই নীল মন্দিরটার ওই পাশটা থেকে আরতি করেন। আপনারা যদি আরতি দেখতে চান, এই যে ব্রিজের পরে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো থেকে আপনারা আরতিটা ভালোভাবে দেখতে পাবেন। সন্ধে 6:15 আরতি শুরু হয়, কিন্তু লোকেরা 5টা থেকেই এখানে ভিড় করে ফেলে। আপনি সামনের জায়গা যদি পেতে হয় তাহলে আপনাকে 5টার আগেই এখানে এসে পৌঁছতে হবে। ওই দিকের প্রবেশদ্বারে জুতো খুলে এই ভেতর দিয়ে ব্রহ্মকুণ্ডে এসেছি। আপনারা যদি উপর দিয়ে আসেন তাহলে জুতো পরেই আসতে পারবেন। জুতো পরে এলে এইখানে এসে, এটা হচ্ছে আরেকটা প্রবেশদ্বার, মানে অন্য দিকের যে প্রবেশদ্বার, এখানেও জুতো রাখার ব্যবস্থা আছে, সেখান দিয়েও আপনারা প্রবেশ করে এই ব্রহ্মকুণ্ডে যেতে পারেন। ব্রহ্মকুণ্ড ঘাটে খুব সুন্দর মুরাল করা রয়েছে। এই যে সমুদ্র মন্থন, সেই সমুদ্র মন্থনের দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই সমুদ্র মন্থনে যে অমৃত পাওয়া গেছিল, সেই অমৃতই পড়েছিল এই ব্রহ্মকুণ্ডে। এই অমৃত নিয়ে যখন দেবতা এবং অসুরদের মধ্যে মারামারি হচ্ছিল, এর দখল কে নেবে, তখন শ্রীকৃষ্ণ এই মোহিনী বেশে সেই অমৃত ভাণ্ড নিয়ে ঘুরতে থাকে। অসুররা শ্রীকৃষ্ণের মোহিনী বেশে সেখানেই আবিষ্ট হয়ে পড়ে, দেবতারা সেই ফাঁকে অমৃত ভাণ্ড নিয়ে যায়।
এই যে ব্রহ্মকুণ্ডের পুরাণ কথা, সমুদ্র মন্থন এবং তারপরে যে অমৃত এখানে পড়েছিল, সেটা এখানে এই মুরালের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ওই ওখান থেকে এই যে জায়গাটা আলাদা করে গঙ্গার থেকে আলাদা করে রাখা রয়েছে, এখান দিয়ে যে জলটা বয়ে যাচ্ছে এই জায়গাটুকুর নামই হচ্ছে ব্রহ্মকুণ্ড। আবার আমরা যেখানে জুতো রেখেছিলাম সেখানে ফিরে এলাম জুতো নিয়ে। আমরা উপর দিয়ে মার্কেটে যাব। এখন আমাদের গন্তব্য হচ্ছে মনসা মন্দির আর চণ্ডী মন্দির। এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, ওই পাশে জেন্টস। এই যে ব্রহ্মকুণ্ড তার ওপাশে হারকিপৌরি ওপাশে দিয়ে আমরা জুতো খুলে ভেতরে গেছিলাম, তারপরে জুতো পরে ওপাশের রাস্তা দিয়ে আমরা এদিকে বাজারের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে এলাম। আপনারা যদি এপাশ দিয়ে আসেন তাহলে এখানেও কিন্তু জুতো রাখার জায়গা আছে, এখান দিয়েও আপনারা ব্রহ্মকুণ্ডে যেতে পারবেন। গঙ্গাদ্বার হারকিপৌরি বাজারের দিক দিয়ে যদি যান এটাই হচ্ছে মেন এন্ট্রান্স। এই যে হচ্ছে হারকিপৌরি যাওয়ার গেট, আর এখান থেকে এ পাশের এই যে পাহাড়টা এটাই হচ্ছে মনসা মন্দিরের পাহাড়। এই পাহাড়টা হচ্ছে বিল্ল পাহাড়, এর উপরেই হচ্ছে মনসা মন্দির। এই মনসা মন্দির যাওয়ার জন্য রোপওয়ে রয়েছে, সেই রোপওয়ে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কাটব। এই হারকিপৌরি ঘাটের সামনেও কিন্তু থাকার জন্য অনেক হোটেল আছে। এই হোটেলগুলো খুব একটা ঝাঁ চকচকে হয়তো নয়, কিন্তু এদের লোকেশান কিন্তু অসাধারণ, অসাধারণ লোকেশান। এই যে বাজারের মধ্যে দিয়ে আমরা হাঁটছি, এর দুপাশে পূজার ডালি থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে, এমনকি এখানে বিভিন্ন খাবারের দোকান রয়েছে। আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে এসেছি, কিন্তু আপনারা যদি চান তাহলে এখানেও কিন্তু ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, পুরি সবজি আপনারা খেতে পারেন। আমরা তো মনসা দেবী মন্দির বললাম আপনাদের রোপওয়ে করে যাব, কিন্তু আপনারা যদি চান হেঁটে যেতে চান বিল্ল পাহাড়ের উপরে, তাহলে এখানে হচ্ছে সেই পায়ে চলার রাস্তা। এই দেখুন এখানে লেখা আছে মনসা দেবী পায়দাল মার্গ, কিন্তু আমরা যাব রোপওয়েতে। রোপওয়ে টিকিট কাউন্টার আরেকটু সামনে। আজকে ফেব্রুয়ারির 22 তারিখ, পুরো ঘেমে গেছি। উপরে যে জ্যাকেটটা ছিল পাতলা জ্যাকেটটা, সেটা খুলতে বাধ্য হলাম। এই ব্রহ্মকুণ্ড ঘাট হারকিপৌরি থেকে আমরা হেঁটে বাজারের ভেতর দিয়ে আসছি। এই যে মোবাইল টাওয়ার যেটা রয়েছে তার কাছেই হচ্ছে মনসা দেবী রোপওয়ে টিকিট কাউন্টার। এই হচ্ছে মনসা দেবী মন্দিরের এন্ট্রি গেট। চলুন আমরা ভেতরে যাই। মনসা দেবী মন্দিরের এই হচ্ছে প্রসাদ, এখান থেকে আপনারা সেটা নিয়ে যেতে পারেন এই দোকানগুলোতে। এই হচ্ছে মনসা দেবী মন্দির রোপওয়ে টিকিট কাউন্টার। 2 लोग উইথ ট্রান্সপোর্ট। হারকিপৌরি থেকে আমরা ঘুরে এলাম। ঘুরে এসে আমরা এখন যাব মনসা দেবী মন্দির এবং চণ্ডী দেবী মন্দির। মনসা দেবী মন্দির হচ্ছে বিল্ল পাহাড়ের উপরে, আর চণ্ডী দেবী মন্দির হচ্ছে চণ্ডী পাহাড়ের উপরে। তো পাহাড়ের উপরেও আপনি পায়ে হেঁটে উঠতে পারেন। আর একটা অপশান হচ্ছে রোপওয়ে। তো এই রোপওয়ের যে টিকিট সেইটা হচ্ছে আমরা এই মনসা মন্দির যাওয়ার যে রোপওয়ে সেখান থেকে টিকিট কেটেছি। এখান থেকে আপনি শুধু মনসা মন্দিরের রোপওয়ে টিকিট কাটতে পারেন, বা মনসা মন্দির চণ্ডী মন্দির দুটো রোপওয়ে টিকিট একসাথে কেটে নিতে পারেন। এবং এই যে মনসা মন্দির বিল্ল পাহাড় এবং চণ্ডী পাহাড় যে চণ্ডী মন্দির, সেই দুটোর মাঝখানের দূরত্ব হচ্ছে প্রায় 9 কিলোমিটার মতো। তাহলে একটা কম্বো টিকিট আছে, যেখানে হচ্ছে মনসা মন্দিরের রোপওয়ে টিকিট প্লাস ট্রান্সপোর্ট, মানে বাসে করে নিয়ে যাবে আপনাকে, তারপরে আবার চণ্ডী পাহাড়ের উপরে চণ্ডী মন্দিরে যাবেন তার রোপওয়ে টিকিট। এই কম্বো টিকিট পাওয়া যায়। টিকিটের দাম কত? শুধু মনসা মন্দিরের টিকিট যদি নেন 199 টাকা, শুধু চণ্ডী মন্দিরের টিকিট যদি নেন 240 টাকা, চণ্ডী মন্দির আর মনসা মন্দির একসাথে যদি টিকিট দেন তাহলে হচ্ছে 434 টাকা, আর এই যে ট্রান্সপোর্টের খরচ সেটা হচ্ছে 95 টাকা পার হেড। সব যদি একসাথে যোগ করে নেন সেটা হচ্ছে 534 টাকা এক একজনের। এই রোপওয়ে টিকিট কাউন্টার সারা বছর খোলা থাকে, বছরে একদিন মাত্র বন্ধ থাকে, সেটা হচ্ছে হোলির দিন। এই রোপওয়ে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে, শুধুমাত্র যেটা বললাম হোলির দিন এই রোপওয়ে বন্ধ থাকে। এই রোপওয়ে দুটো গেট আছে, 1 নম্বর গেট এপাশে আর 2 নম্বর গেট এপাশে। মানে আপনি এই যে টিকিট কাউন্টার থেকে ডান দিকে আপনি যান তাহলে হচ্ছে 1 নম্বর গেট, টিকিট কাউন্টার থেকে বাঁ হাতের দিকে যদি যান তাহলে সেটা হচ্ছে 2 নম্বর গেট। আমাদের যে টিকিট সেটা হচ্ছে 1 নম্বর কাউন্টারের দিকে। তবে এই মুহূর্তে যেহেতু শিবরাত্রি চলেছে, আমরা মনসা পাহাড়ের রোপওয়ে থেকে উঠে নেমে যখন মনসা পাহাড়ের নিচে নেমে আসবো, বাসে করে আমাদের যে চণ্ডী মন্দির নিয়ে যাবে, চণ্ডী পাহাড়ের নিচে পর্যন্ত নিয়ে যাবে, সেটার জন্য বলে 1 ঘন্টা ট্রান্সপোর্টের ওয়েটিং টাইম, কারণ বাসগুলো ঘুরে ঘুরে যাচ্ছে। শিবরাত্রি বলে রাস্তায় অনেক ব্যারিকেড করা আছে। তো আমরা বললাম ঠিক আছে, অসুবিধা কিছু নেই, দিয়ে দিন টিকিট। চলুন এখন আমরা রোপওয়ের দিকে এগিয়ে যাই। আমরা খুব ফাঁকায় ফাঁকায় টিকিট পেয়ে গেছি, কিন্তু এরপরেই দেখুন কি বিশাল ভিড় হয়ে গেছে। এই একই কাউন্টার নিচে একটা এর কাউন্টার আছে, কিন্তু সেই কাউন্টারটা এই মুহূর্তে বন্ধ আছে, সেই জন্য এখানে এত ভিড়। এই যে রোপওয়ে টিকিট কাউন্টার, সেখান থেকে এসে এই যে এইদিকে এই চেন দিয়ে রয়েছে, ভেতরের দিকে চলে যাবেন, এটা হচ্ছে 1 নম্বর এন্ট্রি গেট।
আপনার ব্যাগ চেক হবে, একদম প্রতি চেনের মধ্যে হাত ঢুকিয়ে ঢুকিয়ে ব্যাগ কিন্তু চেক হবে। রোপওয়ে নিয়ে আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে রোপওয়ে টিকিটে বাচ্চা যাদের, তাদের কিন্তু ফুল টিকিট কি হাফ টিকিট সেটা ঠিক হয় তার হাইটের উপরে। এখানে এই যে পুরো এরিয়াটা, এটা কিন্তু সিসিটিভির আন্ডারে, 24 আওয়ার সিসিটিভি সার্ভেলিয়েন্স এখানে কিন্তু চলছে। এখানে যতগুলো করে কিউ করা রয়েছে তাতে বোঝাই যাচ্ছে এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। প্রথমে ব্যাগ চেক হবে, তারপরে মেটাল ডিটেক্টরে চেক হবে, তারপর আপনার ফটো তোলা হবে, তারপরে এই লাইনে দাঁড়াবেন। লাইনের লোক রয়েছে, আমাদের আগে অনেকজন রয়েছে। একটা জলের বোতল নিলাম আমরা। 1981 সালের মে মাসে এই রোপওয়ে চালু হয়েছিল। মোট 533 মিটার লম্বা পথ আমরা পাড়ি দেব এবং আমরা নিচে থেকে উপরে পর্যন্ত 169 মিটার, মানে প্রায় 510 ফুট আমরা উপরে উঠব। এই রোপওয়ে করে যেতে সময় লাগবে 3 মিনিট। এক একটা রোপওয়েতে 4 জন করে। অনেকটা উপরে উঠে এসেছি মুহূর্তের মধ্যে। ওই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন ওই যে রাস্তাটা, ওইখান দিয়ে সবাই পায়ে হেঁটে হেঁটে উঠছে। যারা পায়ে হেঁটে উঠবেন তার উপর দিয়েই যাচ্ছে এই রোপওয়ে। এই যে দেখুন, এইখান দিয়ে সবাই পায়ে হেঁটে আসছে। এখান থেকে হারকি পৌড়ি, ওম ব্রিজ পুরোটা দেখা যাচ্ছে। দারুণ লাগছে কিন্তু। কি কেমন লাগছে? ব্যাস পৌঁছে গেছি। রোপওয়ে ওপাশ দিয়ে আবার চলে যাচ্ছে আর আমরা যাব এদিক দিয়ে। রোপওয়ে থেকে আমরা এলাম, এবার এই দিকে নিচে হচ্ছে মনসা মন্দির। মনসা মন্দির মানে সাপেদের দেবতা মনসা সেই নয়, কিন্তু বলতে পারেন মনস্কামনা পূরণের দেবী মনসা দেবী। এখানে দেবী পার্বতী রূপে পূজিত হন। এই হচ্ছে মন্দির, টেম্পল। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এই হচ্ছে 100, 150, 250 যেরকম পছন্দ সেরকম ডালা কিনতে পারেন। জয় মনসা দেবী মাতা কি জয়। মন্দির মানেই জুতো খুলতে হবে। এখানে হচ্ছে বিনি পয়সায় জুতো রাখার জায়গা। অবশ্য আপনি চাইলে কিছু পয়সা দিতেই পারেন। মন্দিরের এটাই হচ্ছে প্রবেশদ্বার। ভেতরে কিন্তু ছবি করা নিষেধ। যতটুকু পারবো ততটুকু আপনাদের দেখাবো। এখানেও কিন্তু ভিআইপি দর্শনের ব্যবস্থা আছে। অনেক ভিড় রয়েছে, অনেক ভিড়। বিশ্বাস করা হয় এই মায়ের কাছে যদি আপনি কিছু মনস্কামনা করেন, মা সেই মনস্কামনা পূরণ করেন এবং তার জন্য এখানে আপনি এরকম চুনরি বেঁধে দিতে পারেন। জয় মাতা দি। মনসা দেবীর প্রধান মন্দির এটাই। শিবরাত্রি উপলক্ষে প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়, তবুও দর্শন হয়েছে। এখানে কিন্তু একটা মন্দির নয়, এখানে এই যে এখানে রয়েছে বৈষ্ণো দেবী মন্দির। আপনারা সবকটা মন্দির দর্শন করতেই পারেন। ওইখানে আমরা জুতো খুলেছি, জুতো খুলে এই লাইন দিয়ে ওই ভেতরে ঘুরে দর্শন করেছি। দর্শন করে এই মন্দিরের দিয়ে ঘুরে এপাশ দিয়ে বেরিয়ে এসেছি। বেরিয়ে এখানে বৈষ্ণো দেবী মন্দির, তাকেও পরিক্রমা করেছি। পরিক্রমা করে আবার এই পথ দিয়ে আমরা ওখানে বেরিয়ে যাব। পুজোর জন্য প্রসাদ তো আছেই, তার সাথে আপনার যদি খুচরো না থাকে পেটিএমের ব্যবস্থাও আছে। যারা পায়ে হেঁটে এসেছেন, যদি মনে করেন ফেরার সময় রোপওয়ে করে যাবেন, তাহলে এটা হচ্ছে রোপওয়ের টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে রোপওয়ে করে যেতে পারেন। আর আমাদের কম্বো টিকিট কাটা আছে, আমাদের এটা হচ্ছে এন্ট্রি। আবার এখানে ব্যাগ চেক, এখানে সব ব্যাগ চেক হবে, এখানে মেটাল ডিটেক্টরের চেক হবে, তারপরে গিয়ে ওখানে যেতে হবে। এখান থেকে আবার এদিকে এটা ক্যাফেটেরিয়া। ওই যে দূরে দূরে দেখা যাচ্ছে ওম গেট, ওখান দিয়েই আমরা এসেছিলাম। এই যে জায়গাটা, এখান দিয়ে এপাশে একটু গেলেই হচ্ছে হারকি পৌড়ির ব্রহ্মকুণ্ড। ফেরার সময় আবার চেপে পড়লাম, ওই উড়ান খাটা বললাম। দারুণ লাগছে, দারুণ লাগছে। ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে গেল,
ঝকঝকে আকাশ যদি থাকতো আরও ভালো লাগতো। দূরে ওই যে পাহাড়ের উপরে ওইখানে হচ্ছে চণ্ডী মন্দির। আমাদের যেহেতু কম্বো টিকিট মনসা দেবী মন্দির এবং চণ্ডী মন্দির এবং তার মাঝের যে ট্রান্সপোর্টেশন, গাড়ি করে আমরা এখন চণ্ডী পাহাড়ের নিচে যাব, সেই গাড়ি এখান থেকে 150 মিটার দূরে থাকবে। এই যে অ্যারো দেওয়া আছে এপাশে, এই হচ্ছে রোপওয়ে 2 নম্বর গেট। আরও 25 মিটার আগে এই দেখুন, এখানে লেখা আছে মা চণ্ডী দেবী মন্দিরের যে বাস, সেটা এই উপর থেকে ছাড়বে। এখানে বাস আসবে, তার আবার ওয়েটিং লাইন আমাদের 21 নম্বর। এই যে টিকিটটা, এই টিকিটটা কিন্তু যত্ন করে রাখবেন, কারণ এইটা মনসা মন্দিরে উঠবেন তখন দেখাতে হবে, নেমে আসবেন তখন দেখাতে হবে, বাসের লাইনে যাবেন তখন দেখাতে হবে, চণ্ডী মন্দিরে উঠবেন দেখাতে হবে, আবার ওখান থেকে নামবেন তখন এটা লাগবে। বাস বলতে এই হচ্ছে আমাদের বাস, মানে টেম্পো ট্রাভেলার। আমরা এটাতে উঠবো, কিন্তু আপনারা যদি এখান থেকে চণ্ডী দেবী মন্দির যেতে চান অটো করে, তাহলে 50 টাকা করে পার হেড শেয়ারের অটো। আর আপনি যদি গোটাটা রিজার্ভ করেন 300 টাকা পার অটো। আর একটা টেম্পো ট্রাভেলার চলে এসেছে আর আমাদের গাড়িও ছেড়ে দিল। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার। দুটো টেম্পো ট্রাভেলার আছে, একটা এদিক থেকে ওদিকে যায়, ওদিক থেকে এদিকে আসে। মোটামুটি ওরা বলেন 1 ঘন্টা ওয়েটিং টাইম, কিন্তু আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হয়নি। আর কি পৌরীর গঙ্গা ব্রহ্মকুণ্ড যেটা, সেটা তো গঙ্গাকে একটা শাখা ওখান দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু প্রধান যে গঙ্গা, সেই গঙ্গা এখন আমরা পেরোচ্ছি, কিন্তু সেই গঙ্গায় জল নেই। দেখুন অনেকগুলো ঘাট এখানে পরপর বাঁধানো রয়েছে। আর এখানে এই যে শিবরাত্রি উপলক্ষে এই সবাই বাঁক কাঁধে চলেছে, এরা নিজেদের বাড়ি থেকে আসছে, হরিদ্বারে আসছে, এখানে এই বাঁককে জল নিচ্ছে। জল নিয়ে এরা যাবে ঋষিকেশে নীলকণ্ঠ মহাদেব, মানে যেখানে সমুদ্র মন্থনে যে হলাহল বিষ উঠেছিল, সেই বিষ যেখানে দাঁড়িয়ে মহাদেব পান করেছিলেন, যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে, সেই নীলকণ্ঠ পর্বত, সেখানে এরা যাবে, শিবের মাথায় জল ঢালবে। এই জন্য অনেকটা আমাদের ওই তারকেশ্বরের শ্রাবণী মেলার মতো। এটা চণ্ডী মন্দির, চণ্ডী মন্দিরের রোপওয়ে। এই হচ্ছে এন্ট্রি, আমাদের টিকিট অলরেডি কাটা আছে। এই হচ্ছে আমাদের কম্বো টিকিট। এখানে ব্যাগ চেক করার সময় একটা আমার কাছে ফল কাটার ছুরি ছিল, আমাকে সেজন্য আটকে দিল, বললো ছুরি কোথাও একটা রেখে আসে। এবার কোথায় আমি এখানে ছুরি রাখবো? একটা ফলের দোকান ছিল, সেই ফলের দোকানে ছুরিটা জমা দিলাম, বললাম ফেরার সময় ভাই ফল খাবো তোমার এখান থেকে, তুমি ছুরিটা একটু জমা রাখো। এখান দিয়ে আমরা ভেতরে ঢুকলাম, এখান দিয়ে এই ভেতরে ঢুকে এলাম, ঢুকে এসে এই দিক দিয়ে এবার যাওয়া। এই রোপওয়েতে আমরা শুধু 2 জন যাচ্ছি, প্রাইভেট রোপওয়ে। এর নিচে কিন্তু আবার নেট দেওয়া আছে। আশেপাশের পাহাড়গুলো কিন্তু কীরকম একটা গাছমছমে ভাব, হবে নাই বা কেন? পুরাণ মতে এখানেই মা চণ্ডী শুম্ভ আর নিশুম্ভ এই 2 অসুরকে বধ করেছিলেন। খুব স্বাভাবিক, এখানকার পরিবেশ এরকমই হবে। কিছুক্ষণের জন্য উড়ন খাটোলার অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এখানে বন্ধ হয়ে গেছে, আমরা শূন্যে ঝুলছি। ওরে বাবা, যাক আবার ছেড়েছে, টেনশনে পড়ে গেছিলাম। ব্যাস এসে পৌঁছে গেলাম চণ্ডী মন্দিরের রোপওয়ের শেষ মাথায়। এবার আবার কিছুটা হাঁটতে হবে, কিছুটা আপনাকে হাঁটতেই হবে। এই যে এখানে রোপওয়ে থেকে নামলেন, রোপওয়ে থেকে নেমে এই পাশে হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। এখানে শুধু চণ্ডী দেবীর মন্দিরই নয়, তার সাথে মা অঞ্জনী দেবী, মানে হচ্ছে হনুমানের যে মা। এই রোপওয়ে থেকে নেমে এসে এ পাশটায় এদিকে হচ্ছে চণ্ডীমাতা মন্দির। আর এখান থেকে এ পাশে যদি উপরে উঠে যান, ওই যে লাল মতো, ওটা হচ্ছে অঞ্জনী মাতা মন্দির, মানে হনুমানের মা।
আবার একই ব্যাপার, জুতো খুলে রাখবেন, তারপর খালি পায়ে যাবেন। আর এইখানে দেখুন, এই যে বাঁদরের প্রচুর উৎপাত কিন্তু এখানে। খিদে পেয়ে গেছে, ফেরার সময় এখানেই কিছু খেয়ে নেবো। এখানে জুতো খুলে রাখলাম, জুতো খুলে এখানে হচ্ছে হাত ধোয়ার জায়গা। এদিক দিয়ে মন্দির দর্শন করবেন, এপাশ দিয়ে মন্দির দর্শন করে ফিরে আসবেন। চলুন আমরা আগে দর্শন করে আসি। জয় মাতা দি। চণ্ডী মাতা মন্দির, এখানে ফটোগ্রাফি নিষেধ। এখানে বাঁদরের ভীষণ অত্যাচার, সেই কারণে চারিদিকটা মনসা মন্দির আর এখানে এই চণ্ডী মন্দির দুটোই কিন্তু নেট দিয়ে পুরোপুরি ঘেরা। মা চণ্ডী, এখানে কিন্তু পরপর অনেক মন্দির আছে। এখানে ভদ্রকালী মন্দির, এখানে কাল ভৈরব মন্দির, এখানে সংকটমোচন মন্দির, এরকম পরপর মন্দির আছে। তারপরে এদিক দিয়ে হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা। এই যে এক্সিটের পথ, সেই পথে কিন্তু প্রচুর দোকান রয়েছে। মন্দির থেকে বেরিয়ে এলাম, এখান থেকে জুতো নিলাম, জুতো নিয়ে এখন 2:45 বাজছে। এখানের এই যে দোকান রয়েছে, এই দোকানে একটু পুরি সবজি খেয়ে নিই। পুরি বাড়বে খেয়ে ভুড়ি, মোটা হয়ে যাচ্ছে অনেক। পুরি ফুরি খাওয়া কি ঠিক হচ্ছে? খেতে পেয়ে গেছে, এখন খেয়ে নিই, তারপরে খাওয়া ঠিক না ভুল পরে বোঝা যাবে। এই চণ্ডীদেবী মন্দিরে যে পুরি সবজি খাচ্ছি, 4টে পুরি দিয়েছে, 2 রকম। এটা একটা ছোলার তরকারি, এটা একটা অন্য কিছুর তরকারি। কিসের তরকারি বুঝতে পারছি না, একটু আচার দিয়েছে। এই তরকারিটা না কীরকম একটা গন্ধ, মানে খুব একটা ভালো লাগছে না। যাই হোক, খিদের সময় খেয়ে নিচ্ছি। এখানে এই যে প্রথম 4টে পুরি দিয়েছে, সেটা তো 60 টাকা। এরপরে আপনি যত পুরি নেবেন, প্রতি পুরীর জন্য 10 টাকা করে। এই চণ্ডী দেবী মন্দির থেকে গঙ্গার উপরে একটা ড্যাম দেখতে পারবেন, ওটা হচ্ছে ভীমগোদা ড্যাম। আমার নিকনের Z30 ক্যামেরায় এই ভীমগোদা ড্যাম সেটা আপনাদের দেখাচ্ছি। চলুন এবার অঞ্জনী মাতার মন্দির আমরা দেখে আসি। হনুমানজি কি মাতা অঞ্জনী দেবী। সুন্দর বাঁধানো রাস্তা, মাঝে মাঝে একটু সিঁড়ি আছে। আবার সেই জুতো খোলো, চপ্পল স্ট্যান্ড ফ্রি হ্যাঁ। জুতো রাখলাম, তার বিনিময়ে 10 টাকা করে প্রসাদের প্যাকেট। এখানে সন্তোষী মা, ওখানে সংকটমোচন হনুমান মন্দির, আর এখানে অঞ্জনী মায়ের মন্দির। তো পুজোর যে প্রসাদ, নকুলদানা, ছোলা, মুড়ি, এই হচ্ছে প্রসাদ। চলুন এবার ফিরে যাই, অনেক দেরি হয়ে গেছে কিন্তু আমাদের। অঞ্জনী মায়ের মন্দিরে পুজো দিয়ে এলাম। চণ্ডী দেবী মন্দিরের রোপওয়ে কাউন্টারে আমরা আবার ফিরে এসেছি। এখান থেকে রোপওয়ে করে আমরা নিচে নামবো, সেখানে আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করবে। এই রোপওয়ে, তার এইখান দিয়ে হচ্ছে এন্ট্রি। এরকমভাবে অ্যারো করা আছে, অ্যারো দিয়ে দিয়ে চলে যাবেন, একসময় ঠিক পৌঁছে যাবেন রোপওয়ের কাউন্টারে। দরজা বন্ধ হয়ে গেল, চলো। হয়ে গেল, এই হচ্ছে এক্সিট। এখানে দেখুন একটা বিশাল গ্রুপ এসেছে, বিশাল গ্রুপ। সবাইকে এরকম টুপি দিয়েছে। মাউন্ট আবু মানে রাজস্থান থেকে আসছে। চণ্ডী দেবী মন্দির থেকে আমরা ফিরে এলাম, এসে আমাদের গাড়িতে আবার বসেছি। এখন আমরা একটা লিস্ট বানিয়েছি, দেখা যাক কতগুলো সেখানে আমরা কভার করতে পারি। যতগুলো কভার করছি সেটা তো আপনাদের দেখাচ্ছি, আর যেগুলো কভার করতে পারছি না সেই নামগুলো আপনাদের দিয়ে দেবো। আপনারা একটু তাড়াতাড়ি করবেন, তাহলে আপনারা সবগুলো কভার করে নিতে পারবেন। মানে এখন যেখানে যাব, একটা স্পট থেকে অন্য স্পট বেশি দূরত্ব নয়, 100 মিটার, কোনোটা 200 মিটার, এরকম দূরে দূরে কাছাকাছি। শুধু সময়টা দরকার, কারণ কি আমরা হরকিপৌরি ঘাটে আরতি দেখব, আমাদের ওখানে ফিরে যেতে হবে। আগে আগে না গেলে ভালো বসার জায়গা পাবো না। ভীমগোদা ব্যারেজ,
আমরা এখন পার করছি। ঘর কি পরির পাশ দিয়েই আমরা এখন যাচ্ছি। স্বামী সর্বানন্দ ঘাট। এখন কিন্তু জল বন্ধ আছে, তার ফলে এখানে কেউ চান করছে না, নাহলে ঘাটটা সুন্দর, অনেক বড়। আমাদের পরের গন্তব্য পাবন ধাম, হরিদ্বার কা শীষ মহল। খুব সুন্দর মন্দিরটা, এখানে অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন। হরিদ্বারে মন্দির একটা নয়, মন্দিরের পর মন্দির, বলতেই পারেন মন্দির শহর। তো আমরা এখন যেখানে এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে রাম দরবার। মন্দিরটা কিন্তু খুব সুন্দর। মন্দিরের গেট দিয়ে ঢুকেই এখানে জুতো খুলে এই ভেতরে প্রবেশ। মন্দিরটা কিন্তু ভারী সুন্দর, মানে মন্দিরে এলে মনের মধ্যে যে একটা প্রশান্তি, সেই প্রশান্তি কিন্তু এখানে প্রবেশ করার পরে পেলাম। সুন্দর, খুব সুন্দর মন্দির। রাম, লক্ষ্মণ, সীতা দেবী। এখানে 5 টাকা দিয়ে টিকিট করলাম, টিকিট করে দোতলায় যাচ্ছি। দোতলাটাই কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের রাসলীলা, মানে এখানে বিভিন্ন মডেলের মাধ্যমে এবং সেগুলো সচল শ্রীকৃষ্ণের রাসলীলা ফুটিয়ে তোলা হয়েছে। শ্রীকৃষ্ণ সুদামা, এখানে হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণ, এদিকে সমুদ্র মন্থন, গণেশ মা বাবার আশীর্বাদ দিচ্ছে, কৃষ্ণের মাখন চুরি সেই লীলা, নৃসিংহ অবতার রূপে হিরণ্যকশিপু বধ, লক্ষণের শক্তিশাল, দেবতা দানব মিলে এখানে হচ্ছে সমুদ্র মন্থন। রামায়ণ মহাভারতের বিভিন্ন কাহিনী এরকম মডেল, এবং সেই মডেলগুলো চলমান মডেল, এরকম একটা নয়, পরপর পরপর এরকম বিভিন্ন ঘটনাকে ফুটিয়ে তোলা হয়েছে। বলেছিলাম না, হরিদ্বারে সাইট সিইংয়ের সময় যে বিভিন্ন মন্দির, একটার গায়ে আর একটা মন্দির। এটা আমরা দেখলাম রাম দরবার, তার ঠিক পাশেই এটা হচ্ছে পাবন ধাম। এটাকে হরিদ্বার কা শীষ মহল এটাও বলা হয়। ভেতরে কাঁচের অনেক কাজ আছে, চলুন ভেতরটায় ঢুকি। এই যে পবনধাম মন্দির, এই পবনধাম মন্দিরে মূলত পুরাণের বিভিন্ন ঘটনা এবং চরিত্রকে মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে মন্দির তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রচুর কাঁচ, সেই জন্য এটাকে হরিদ্বারের শীষ মহলও বলা হয়। রাধাকৃষ্ণ, এবং এখানে যেহেতু দুপাশে কাঁচ দেওয়া রয়েছে, দেখুন এপাশেও দেখতে পাবেন রাধাকৃষ্ণ, এপাশেও রিফ্লেকশন হচ্ছে রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণর পাশে শিব পার্বতী। সামনের অংশে ছিল বিভিন্ন মডেলের মাধ্যমে বিভিন্ন ঘটনা বা চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু রঙিন কাঁচের মাধ্যমে বিভিন্ন ঘটনা বা চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রাম যখন বনবাসে যাচ্ছে সেই মুহূর্ত, এটা হচ্ছে কৃষ্ণের মাখন চুরি, রঙিন কাঁচের মাধ্যমে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এই জন্য এটাকে বলা হয় শীষ মহল। কুরুক্ষেত্র যুদ্ধের সময় কৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখিয়েছিল, এই হচ্ছে সেই বিশ্বরূপ। এদিকে কুরুক্ষেত্র যুদ্ধ, পুরো দেওয়াল জোড়া, এবং ছোট 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 সব কাঁচ, ছোট ছোট কাঁচ এরকম জড়ো দিয়ে 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 তৈরি করা হয়েছে। কুরুক্ষেত্রে অর্জুনের রথ, রথের সারথি শ্রীকৃষ্ণ, আর ওখানে অর্জুন, আর পতাকার উপরে বসে আছে হনুমানজি। কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন যে রথে করে যুদ্ধ করেছিল সেই রথটার নাম আমি ভুলে গেছি, আপনারা যদি জানেন কমেন্ট করে জানান। এখানে শিবলিঙ্গ, সামনে বসে আছে নন্দী। এই পরপর যে দুটো দেখলাম, রাম দরবার আর তার সাথে এই পাবন ধাম, দারুণ লাগলো। মানে এটা মন্দির কম, ভাস্কর্য বেশি। এই পাবন ধামে মিরর, মানে আয়নার এত সুন্দর ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু একটাই মূর্তি রয়েছে, এবার এদিকে তাকান, একইভাবে এইদিকে রিফ্লেকশনগুলো দেখুন, মনে হচ্ছে পরপর পরপর লাইন দিয়ে এরকম মূর্তি রয়েছে। আমি চৈতন্যকে বললাম ব্যাপারটা কীরকম লাগছে, বললো অনেকটা সেলুনের মতো লাগছে। পাবন ধাম হরিদ্বার, হেড অফিস গীতা ভবন ট্রাস্ট সোসাইটি, মোগা, পাঞ্জাব, ইন্ডিয়া। ভালো, পরপর দুটো জায়গায় যেটা ঘুরলাম, দারুণ। এই পাবন ধাম দেখে আমরা এখন যাব ভারত মাতা মন্দির। ভারত মাতা মন্দির একটা 8তলা বিল্ডিং, সেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। মন্দিরটা উদ্বোধন করেছিলেন ভারতের প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। 2 মিনিট আসতে না আসতেই আর একটা মন্দির, যেটাকে নাম হচ্ছে ইন্ডিয়া টেম্পল। মোবাইল বা ক্যামেরাতে যদি ছবি করতে হয়, ছবি করতে হলে টিকিট কাটতে হয়, 10 টাকা করে টিকিট। ভগবানের বিভিন্ন লীলা
এখানে মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই হচ্ছে ইন্ডিয়া টেম্পল, আর এই ঠিক তার পাশেই হচ্ছে শিবানন্দ ধাম। এই জায়গাগুলো বাচ্চাদের ভালো লাগবে, সাথে বাচ্চা থাকলে এই জায়গাগুলো অবশ্যই আসবে। তুলসী মানস মন্দির, বিরাট মন্দিরটা। তুলসীদাস যে রামচরিত মানস রচনা করেছিলেন, সেই পুরো রামচরিত মানস এই মন্দিরের দেওয়ালের ভেতরে এবং বাইরে সব জায়গায় কিন্তু লেখা রয়েছে। এক একটা স্ট্যাঞ্জা করে 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 সবটা পুরোটা লেখা রয়েছে। তুলসীদাসের রামচরিত মানস, তার প্রথম দুটো কাণ্ড, তার সমস্ত শ্লোক এই ভেতরে দেয়ালের মধ্যে লেখা রয়েছে, আর বাকি যে 5টা কাণ্ড তার শ্লোকগুলো বাইরের দেয়ালে লেখা রয়েছে। দুর্দান্ত। রাম, লক্ষ্মণ আর সীতা দেবী, এপাশে রাধাকৃষ্ণ। নীলগিরি পর্বতে গরুরকে শ্রীরাম কথা শোনাচ্ছে কাকভূষুণ্ডী মহারাজ। এখানে রয়েছে পুরো হনুমান চল্লিশা। এখানে এই যে স্কাল্পচারটা করা রয়েছে, এটা হচ্ছে কৈলাস পর্বতে বাবা মহাদেব পার্বতীকে রাম কথা শোনাচ্ছেন। কলস মন্দির ভারী সুন্দর। সবাই কলস মন্দির বলে, এই মন্দিরটা আসল নাম হচ্ছে ভূমা নিকেতন। এই মন্দিরের সামনে গেটে একটা কলস আছে, এই কলসটার মানে হচ্ছে যে কুম্ভ, সেই কুম্ভের প্রতীক এই কলস। ভেতরে অনেক দেবদেবীর মডেল করা আছে, যেরকমভাবে মডেল দেখছিলেন এখানেও সেভাবেই করা আছে। ক্যামেরাতে ভিডিও করার জন্য 50 টাকা করে দিতে হয়। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। মাথা একটু নিচু করে আসবেন, মনে হচ্ছে তো গুহার ভেতরে প্রবেশ করছি। আরে বাস, তীরের যে বোল্ডারগুলো ছোটো ছোটো সেগুলোকে এখানে দেয়ালে আটকে দেওয়া হয়েছে। ওইখান দিয়ে বেরিয়ে এসে এই সামনে আবার গুহার ভেতর ঢুকে পড়বো। অ্যারো দেওয়া রয়েছে, এ পাশে যেতে হবে। আমি ভাবলাম বেরিয়ে চলে এসেছি, বললাম না, বেরিয়ে আসিনি, আবার এই গুহার ভেতর ঢুকতে হবে। এটা মন্দির কম, দুর্গাপুজোর প্যান্ডেল বেশি মনে হচ্ছে আমার। ও এখানেও শেষ না, আরও পেঁচ আছে। ভালোই বানিয়েছে। এক্সিট, এখনও কিন্তু বেরিয়ে আসিনি আমরা। এই যে এবার বেরিয়ে এলাম, ভালো বানিয়েছে। আমি তো ভাবছিলাম হারিয়ে যাব, শেষ নেই, কোনো শেষ নেই। এই রাস্তার সামনে ভারত মাতা মন্দির দেখা যাচ্ছে, কিন্তু ঘড়িতে দেখা যাচ্ছে 5:15 বেজে গেছে। আরতি শুরু হয়ে যাবে হরকি পৌরি ঘাটে। আমরা ফিরে যাচ্ছি। এই মন্দিরগুলো যেটা বাকি রইল সেটা ঝটপট আমরা কালকে আপনাদের দেখিয়ে দেবো। এই জায়গাটার নাম হচ্ছে ভূপতওয়ালা ভারত মাতা মন্দির রোড। এই রোডের উপর পর মানে আপনি কিছু মন্দিরের তো একটাই পাঁচিল, এদিকে একটা মন্দির, ওপর একটা মন্দির, কিন্তু মন্দিরগুলো ভালো, দেখতে ভালো লাগবে। এগুলো মন্দির কম, স্থাপত্য কলা যেন বেশি। আমার বেশ ভালো লেগেছে প্রতিটা মন্দির। সময় নেই সবগুলো দেখালো না, কালকে আপনাদের যেগুলো বাকি রইল চেষ্টা করবো সেগুলো দেখিয়ে দেওয়া। বিকেলবেলায় আবার ফিরে এসেছি হরকি পৌরি ঘাটে। দেরি হয়ে গেছে, একটু আগে আসা উচিত ছিল। আর কোনো জায়গা অবশিষ্ট নেই, তিল ধারণের জায়গা নেই বলতে যা বোঝায় ঠিক তাই। বিকেলবেলা এই ঘাটের ভাইবসটাই অন্যরকম। আরতি শেষ হলো,
সকলে এখন প্রদীপ জ্বালাচ্ছেন। गंगा जी का ध्यान करो, विष्णु भगवान का ध्यान करो, शिव पार्वती का ध्यान करो। জয় মা গঙ্গা। শিবরাত্রির আগে প্রচণ্ড ভিড়, এত ভিড় যে আমরা গঙ্গা আরতি দেখার জন্য ভালোভাবে যে বসার জায়গা পর্যন্ত পেলাম না। এই যে ব্রহ্মকুণ্ডের এই যে ঘাটটা, এই ঘাটটা থেকেই মেন আরতিটা হয়। এছাড়া প্রত্যেকটা জায়গাতে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা আরতি হয়। দিনের বেলা থেকেও সন্ধ্যেবেলাতে হর কি পৌড়িও আরও বেশি সুন্দর লাগছে। সন্ধেবেলায় সারা বেনারস যেরকম দশাশ্রমের ঘাটে এসে জড়ো হয়, ঠিক তেমনি সন্ধেবেলায় হরিদ্বারের সমস্ত পর্যটক এসে জড়ো হয় হর কি পৌড়ি ঘাটে। কারণ দুটো জায়গাতেই এক, গঙ্গা আরতি। হ্যাঁ, প্রচুর খিদে পেয়ে গেছিলো, খাবার অর্ডার করেছি, পুরি সবজি তার সাথে গোলাপ জামুন। চণ্ডী মন্দিরে আমরা যে পুরি সবজিটা খেয়েছিলাম সেটা ভালো লাগেনি আবার, কিন্তু এখানে যেটা খেলাম সেটা কিন্তু বেশ ভালো। আর তারপরে যে গোলাপ জামুন খেলাম, গোলাপ জামুনটাও ভালো, কিন্তু গোলাপ জামুনে আমার যেটা মনে হচ্ছে মিষ্টি যেন বড্ড বেশি, মিষ্টি আরেকটু কম হলে আরও ভালো হতো। এখানে পুরি সবজি 4টে পুরি দেবে, তার সাথে সবজি, সেটা হচ্ছে 100 টাকা প্লেট, আর গোলাপ জামুন 25 টাকা পিস। এখানে সবাই এরকম পুরি সবজি মালপোয়া লাইন দিয়ে খাচ্ছে, লাইন দিয়ে। মোহনজি পুরিওয়ালে দই রাবড়ি, জিলাপি রাবড়ি, কিন্তু রাস্তার উপরে খোলা রাবড়ি খেতে মোটেই ইচ্ছা হচ্ছে না। জমজমাট মার্কেট। সুইট কর্ন চাট একটু টেস্ট করা যাক। কাপে দেয়, 50 টাকা করে নেয়। ভাগ্যিস এই সুইট কর্ন দুজনে মিলে একটা নিয়েছিলাম, কি বিচ্ছিরি খেতে। বকখালি বিচে ওই দিদি কি সুন্দর সুইট কর্ন বানিয়ে দিয়েছিল। যেখানেই আমরা ওখানে যেখানেই সুইট কর্ন খাই দারুণ খেতে লাগে। এই যে গঙ্গাধার, ব্রহ্মকুণ্ডের যে মেন গঙ্গাধার, এর আশেপাশে এদিকে যা দেখছেন বিভিন্ন রকমের বাজার। যে জিনিস পছন্দ মোটামুটি সবই এখানে পেয়ে যাবে। এদিকে গরম জামা কাপড়ের দোকান, মণিহারির দোকান, রুদ্রাক্ষের দোকান, খাবারের দোকান। সব সময় লোকে এখানে চান করে। সকালেও যত লোক চান করছে, এই রাত্রিবেলায় তখনও অত লোকই চান করছে। আরে বাস, কি সুন্দর সাজানো হয়েছে বেলুন দিয়ে। আমাদের তো ফুড প্ল্যান MAP বারবারই বলেছি, মানে ব্রেকফাস্ট আর ডিনারটা আমাদের হোটেলে আমাদের প্যাকেজের ভেতরেই দেওয়া আছে। এখানে আজকে আছে খাবারের ভেতরে মিক্সড ভেজ, আর এখানে হচ্ছে মাশরুম টিক্কা, তার সাথে তাওয়া রুটি। ব্যাস, এখানে তো সবই ভেজ, মানে হরিদ্বার ঋষিকেশ সেখানে সব ভেজ। এবার ভেজ নিয়ে অসুবিধা নেই। বাড়িতে যে আমরা ভেজ খাই না, ডাল বেগুন ভাজা দিয়ে রুটি খেয়ে নেবো, বা রুটি বেগুন ভাজা সেটা দিয়েও রুটি খাওয়া হয়ে যেতে পারে। অসুবিধা যেটা হচ্ছে তরকারি আমরাও বাড়িতে খাই, কিন্তু তরকারি যে স্বাদগুলো, সেটা আমরা যে ধরনের স্বাদের সাথে অভ্যস্ত, এরা যে ধরনের মশলা ব্যবহার করে সেরকম মশলা তো আমরা ব্যবহার করি না। তো তার ফলে জিভ আমাদের মানিয়ে নিতে পারে না। আবার নালা, আবার হাতি, এক দল হাতি।